আজকে আমরা আধুনিক কবিতার এক বিশাল স্তম্ভ ডব্লিউবি ইয়েটসের দি টাওয়ার নিয়ে কথা বলবো। এখানে রয়েছে এক চিরন্তন লড়াইয়ের গল্প, একটা অসম্ভব প্রতিভাবান মন, কিন্তু শরীরটা বয়সের ভারে ক্লান্ত। কবিতাটা শুরুই হচ্ছে ইয়েটসের নিজেন করা একটা প্রশ্ন দিয়ে, এই অযৌক্তিকতা নিয়ে আমি কি করব। এটা যেন একটা হতাশার চিৎকার, আর এটাই পুরো কবিতার সুরটা বেঁধে দেয়। তো এই হতাশাটা কোত্থেকে আসছে সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনের গল্পটা জানতে হবে। মানে ইয়েটস মানুষটা কেমন ছিলেন আর কোন পরিস্থিতিতে তিনি ছিলেন। দেখুন, এই কবিতাটা কিন্তু ইয়েটস লিখছেন তার জীবনের প্রায় শেষের দিকে, 61 বছর বয়সে। শরীরটা হয়তো দুর্বল হয়ে পড়েছে, কিন্তু মনটা তখনও একদম তরতাজা। তখন তিনি সারা জীবনের কাজ, তার শিল্প আর নিজের মৃত্যু নিয়েও গভীরভাবে ভাবছেন। আর এ ভাবনার কেন্দ্রবিন্দুতে আছে তার নিজের বাড়ি, আয়ারল্যান্ডের একটা পাথরের টাওয়ার যার নাম থুর ব্যালিলি। এই বাড়িটাই শুধু একটা থাকার জায়গা নয়, এটা তার ভেতরের লড়াইয়ের একটা মঞ্চ হয়ে ওঠে, এক দারুণ প্রতীক। তো এবার আসা যাক কবিতার একদম মূল সমস্যাটায়, সেই দ্বন্দ্বটা যার সমাধান ইয়েটসকে খুঁজতেই হবে। আর এখানেই ফুটে উঠছে মূল দ্বন্দ্বটা। একদিকে একটা মন যেটা এখনও তরুণ, সৃষ্টিশীল, আবেগে ভরপুর, আর অন্যদিকে একটা শরীর যেটা বয়সের ভারে ভেঙে পড়ছে। ভাবুন তো, একটা সৃজনশীল আত্মা যেন একটা জরাজীর্ণ খাঁচায় বন্দী হয়ে আছে। ইয়েটস নিজেই অনুভব করতেন যে তার এই বার্ধক্য যেন একটা কুকুরের লেজের মতো তার সাথে জুড়ে দেওয়া হয়েছে, মানে এমন একটা বোঝা যা থেকে মুক্তি নেই। তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে ভেবেছিলেন কবিতাই ছেড়ে দেবেন, তার বদলে প্লেটো বা প্লোটিনাসের মতো দার্শনিকদের কঠিন যুক্তিনির্ভর দর্শন নিয়েই থাকবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি দর্শনের মধ্যে সমাধানটা খুঁজে পান না, বরং নিজের টাওয়ারে একা বসে তিনি ডুব দেন স্মৃতিতে, ডেকে আনেন ইতিহাস আর পুরাণের সব চরিত্রদের। তিনি তার টাওয়ারটাকে যেন জীবন্ত করে তোলেন। কাদের দিয়ে? আইরিশ লোককথার চরিত্র, এমনকি তার নিজেরই লেখা পুরনো গল্পের চরিত্রদের দিয়ে। আর এই চরিত্রগুলোর মধ্যে কি ছিল? ছিল তীব্র আবেগ, পাগলামি আর ট্র্যাজেডি। এই চরিত্রগুলোর মধ্যে রেড হানরাহানকে নিয়ে একটু আলাদা করে বলতেই হয়। হানরাহান চরিত্রটা ইয়েটসেরই আগের লেখা গল্প থেকে নেয়া। সে আসলে শিল্পীরই এক অন্য রূপ, যার মধ্যে আছে প্রচণ্ড আবেগ, সৃজনশীল পাগলামি আর নিজেকে ধ্বংস করে দেওয়ার একটা প্রবণতা। ইয়েটস হয়তো ভয় পাচ্ছিলেন যে তার ভেতরের এই উদ্দাম সত্তাটাকেই তিনি বয়স বাড়ার সাথে সাথে হারিয়ে ফেলছেন। আর এই সব স্মৃতি আর চরিত্রদের নিয়ে ভাবতে ভাবতেই তিনি একটা দারুণ প্রশ্ন তোলেন। প্রশ্নটা হল, সৃজনশীলতার জন্ম আসলে কিসে হয়? কোনো কিছু পাওয়ার আনন্দে, নাকি হারানোর যন্ত্রণায়? তো অতীতের এই ঘাটাঘাটির পর ইয়েটস শেষমেশ একটা দারুণ সিদ্ধান্তে এসে পৌঁছান। এটাকেই বলা যেতে পারে তার শিল্পী জীবনের আর আধ্যাত্মিক ভাবনার শেষ কথা। তিনি তার সমাধানটা খুঁজে পান 3টে ধাপে। তিনি বাইরের কোনো দর্শন বা তত্ত্বের উপর ভরসা না করে শক্তিটা খোঁজেন মানুষের নিজের আত্মার ভেতরেই। এখানেই আসলে কবিতার সবচেয়ে বিপ্লবী ধারণাটা লুকিয়ে আছে। ইয়েটস বলছেন, জীবন বা মৃত্যু এগুলোর কোনোটারই আগে থেকে কোনো অর্থ ছিল না। মানুষই তার কল্পনা দিয়ে, তার সংঘর্ষময় আত্মা দিয়ে এই সব কিছুর অর্থ তৈরি করেছে। এটাই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, ক্লাইম্যাক্স বলা যেতে পারে, এক শক্তিশালী ঘোষণা। তিনি বলছেন এখন তিনি তার আত্মাকে তৈরি করবেন, কিন্তু কিসের জন্য? কোনো দার্শনিকের বলা পরকালের জন্য নয়, বরং শিল্পের মধ্যে দিয়ে যে অমরত্ব পাওয়া যায় সেটার জন্য। তো এত কিছুর পর দ্য টাওয়ার থেকে আমরা কি পেলাম? এর মূল বার্তাটা কি? আসলে এই কবিতায় কয়েকটা চিরন্তন মানবিক ভাবনা খুব সুন্দরভাবে উঠে এসছে, যেমন বার্ধক্যের সাথে সৃজনশীল মনের লড়াই, নিজের পরিচয় তৈরিতে স্মৃতির ভূমিকা, আর সবশেষে এই বিশ্বাস যে শিল্পই পারে মানুষকে অমর করে রাখতে। শেষ পর্যন্ত ইয়েটস কিন্তু বার্ধক্যের কোনো ওষুধ খুঁজে পাননি, বরং তিনি এর চেয়েও বড় কিছু খুঁজে পেয়েছেন। সেটা হলো সৃজনশীল কল্পনার যে একটা চিরন্তন শক্তি আছে, তার ওপর বিশ্বাস। ইয়েটস তার জীবনের অর্থ খুঁজে পেয়েছিলেন শিল্পের মধ্যে, আর তার সেই টাওয়ারটা আজও সেই বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়, আমাদের জীবনের শারীরিক পরিসমাপ্তির পরেও কোন জিনিসটা তাকে অর্থবহ করে তুলবে?